অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। আজ থেকে প্রায় 50 বছর আগে 70-এর দশকে প্রথম দিকে গোড়ার দিকে ডক্টর সরোজ গুপ্ত তখন ইংল্যান্ড থেকে ফিরে এসেছেন, অনেকগুলো ডিগ্রি করেছেন ক্যান্সারে। তখন একমাত্র ক্যান্সার হসপিটাল ছিল চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, সেখানে উনি কাজ করতেন যে সিনিয়র কনসালটেন্ট। তো উনি যেতেন, কিন্তু প্রত্যেক দিন সেই সময় আমাদের পৈতৃক জমি ছিল এখানে বরিশা শখের বাজারে। তো সেখানে উনি একটা বাড়ি করলেন। আগে আমরা নর্থ ক্যালকাটা থাকতাম, উনি এখানে আসতেন প্রত্যেক দিন ফিরে এসে। তখন আমি হাই স্কুলে পড়ে, উনি গল্প করতেন যে পেশেন্টদের জন্য আমি যদি কিছু করতে পারি না, আমরা সবসময় বলি ক্যান্সার ইজ কিউরেবল ইফ ইট ইজ ডিটেক্টেড আর্লি অ্যান্ড ট্রিটেড প্রপারলি। যদি শুরুতেই ধরা পড়ে সেই ক্যান্সারকে সারানো সম্ভব। কিন্তু কি জানো তো, আমরা দেখি অনেক পেশেন্ট আসে অনেক গ্রাম থেকে, দূর দূরান্ত থেকে আসে। তারা আসে কিন্তু বেড পায় না, কেন? শয্যা সংখ্যা সীমিত, লিমিটেড বেড, কিন্তু সবাইকে তো ভর্তি করা যায় না। তো তারা ফিরে যায়। তারা এত গরিব, তারা হয়তো পরের দিন ফিরেও আসতে পারে না। অনেক সময় লাঞ্চ টাইমে বেরিয়ে দেখি তারা রাস্তায় বসে আছে, কি করে ফিরবে, কোথায় থাকবে, তারা আত্মীয় স্বজনে নেই। সেই জিনিসটা আমাকে খুব ভাবাতো। তারপরে যখন সেই পেশেন্ট যারা ভালো হতে পারতো, তারা যখন 2 বছর 3 বছর পরে আসতো, তখন এতটা বেড়ে যেত আর কিছু করার থাকতো না। সেই একটা জিনিস ওনাকে খুব মুভ করেছিল, ওদের জন্য থাকার ব্যবস্থা যদি করা যায়।
আর একটা হচ্ছে পরিবেশটা ওনার কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ উনি বিদেশে অনেক ঘুরেছেন, দেখেছেন। উনি শুধু ডাক্তার ছিলেন না, ওনার সব দিক থেকেই একটা আর্টিস্টিক সেন্স, এস্থেটিক সেন্স, এনভায়রনমেন্টাল অ্যাবাউট সেন্স যেটা থাকে বলে, সেটাও ওনার ছিল। তো উনি যেটা ফিল করেছিলেন যে গভর্নমেন্ট হসপিটালে যে পেশেন্টরা থাকে, প্রথম কথা খুবই মানে ডেন্সিটির মধ্যে থাকে, একের বেডের পাশে আর একটা বেড থাকে। যে পেশেন্ট ভালো হয়ে যেতে পারে, সে পেশেন্ট যখন দেখে তার পাশের বেডে সে পেশেন্ট গ্যাসপিং, হ্যাঁ, তখন দেখে তাহলে কীভাবে, এটাই কি আমার ভবিষ্যৎ, এটাই কি আমার ফিউচার, তো আমি কি আর থাকতে পারবো না? কিন্তু সে তো ভালো হয়ে যাবে। তার মানে দুটো জিনিস ওনাকে সত্যি মুভ করেছিল। সত্যি যদি একটা পরিবেশ, একটা বাড়ি, হোম অ্যাওয়ে ফ্রম হোম, যেখানে তার বাড়ির মতো থাকতে পারবে, সে পরিবেশটা থাকবে নেচারের মধ্যে। কেন সায়েন্স তার একটা লিমিটেশন আছে, হ্যাজ ইট লিমিটেশন। আমরা কিছুটা অবধি করতে পারি সায়েন্স নিয়ে, কিন্তু তার বাইরে পরিবেশেরও একটা বিরাট রূপ আছে, মানবিক স্পর্শ আর পরিবেশ। এই দুটো উনি চেয়েছিলেন এই পেশেন্টদের জন্য যারা দূরদর্শ আসতো বাড়ি থেকে। তখন আমি ছবি টবি আঁকতাম, আমাকে দিয়ে একটা ছবি আঁকেছিলেন, ডিস্টর্টেড পার্সপেক্টিভ ভিউ। একটা কটেজ থাকবে, একটা পুকুর থাকবে, জলাজমি, একটা বাস থাকবে, যে বাসে করে পেশেন্টদের নিয়ে যাওয়া হবে, অনেকটা অ্যাম্বুলেন্স যাকে বলা হয়, সে যাকে নিয়ে আসে কলকাতা হসপিটালে, যেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে। আবার তাদের ফিরিয়ে নিয়ে আসা হবে এই হোমে, যেখানে তারা ঘুরে বেড়াতে পারবে, মাছ ধরতে পারবে। তারা বেশিরভাগ গ্রাম থেকে আসে, তাদের ঘরের মধ্যে বন্দি না করে। আর যেসব পেশেন্ট চলাফেরা করতে পারে, তাদের জন্য ডাইনিং হলও করা হলো, ওখানে গিয়ে তারা দেখতে পারে। এই সমস্ত স্বপ্ন তিনি আমাকে দিয়ে আঁকাতেন। সেই আঁকা, বিল্ডিংয়ের আঁকা ডেফিনেটলি অতটা হয়তো ভালো নয়, কিন্তু স্বপ্নটা ছিল। সেই স্বপ্ন সবার কাছে বিক্রি করার চেষ্টা করতেন। যেই আসুক না কেন, কোনো রিচ পেশেন্ট মনে হলো যে প্রসপেক্টিভ ডোনার, সে কিছু করতে পারে, কিন্তু মাঝে মাঝে ফিরে এসে খুবই হতাশ হয়, যেন তো কেউ সাহায্য করছে না, মনে হয় না কিছু করতে পারবো। কিন্তু এরম করতে 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 লেগে থাকতেন, উনি কোনো ছেড়ে দিতেন না। এরম করতে করতে একদিন উৎসাহিত হয়ে ফিরলেন। জানো, এক পেশেন্টের ছেলে, সে বলে, কতটা জমি চাই বলুন তো আপনার? আমি কি বললাম, যতটা পাওয়া যায়। বলিনি যে 5 কাঠা, 10 কাঠা, 15 কাঠা, আমি চাই যতটা পাওয়া যায়। কারণ আমি পরিবেশকে চাই, নেচারকে চাই, যেখানে ওয়াটার বডি থাকবে, প্রকৃতি থাকবে, গাছপালার মধ্যে ঘুরে বেড়াতে পারবে। কেন সেটা একটা বিরাট ব্যাপার, সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটাকে যারা ঠিকমতো করতে পারে, যাতে মানসিক যেটা অ্যাগোনিজ থাকে, মেন্টাল অ্যাগোনিজ, সেটা যাতে কমাতে পারে। সেই জন্য পরিবেশটা খুবই দরকার, অ্যালং উইথ হিউম্যান টাচ, মানবিক স্পর্শ। তো সে ফিরে গিয়ে বলে, ঠিক আছে, আমি আমার কিছু জমি আছে। ওনার বাবা অ্যাকচুয়ালি বাবার পেশেন্ট ছিলেন। তো বলে, ঠিক আছে, ভাই বোনদের সঙ্গে কথা বলে দেখি। ন্যাচারালি ভাই বোনরা চাইবে না যে হট করে ডাক্তার দেখছি তো কী আছে, তাদের জমি দিয়ে দেওয়া। কিন্তু কলকাতারই সাদার্ন ফ্রিঞ্জে এই ঠাকুরপুকুর হসপিটাল, তখন এখানে জনমানব বসতি কিছুই ছিল না, রাস্তাঘাটও ছিল না, স্নেক ইনফেস্টেড, লো লাইং মার্শি ল্যান্ড। সেখানে ওনাদের 6 একর জমি ছিল। তো বললো, আমরা দেখেছি, ভাইয়ের সঙ্গে কথা বলে দেখছি, ওদের বোঝাবো আমি, আপনি একটা ভালো কাজ করতে চেয়েছেন, সেই জমিটা দেবো। করতে করতে সে ওনাদের উকিলের সঙ্গে কথা হলো, জমিটা তো একজনকে দেওয়া যায় না, তো সেই জন্য সোসাইটি ফর্ম করা হলো। উনি হলেন সেক্রেটারি। আর তখনকার দিনে যে চিফ জাস্টিস ছিলেন শঙ্কর প্রসাদ মিত্র, ওনাকে করা প্রেসিডেন্ট। তখন ডক্টর সরোজকে কে টাকা দেবে হাতে বিশ্বাস করে? একজন যদি প্রধান বিচারপতিকে রাখা যায় কমিটির প্রেসিডেন্ট হিসেবে, তাহলে নিশ্চয়ই তার একটা ক্রেডিবিলিটি অনেক বাড়বে। তো সেই হিসেবে একজন করে 40 জন ফাউন্ডার মেম্বার নিয়ে শুরু হলো সোসাইটি। তখন নাম ছিল ক্যান্সার সেন্টার অ্যান্ড ওয়েলফেয়ার হোম। কেন ওয়েলফেয়ারও করা হবে, সেই স্বপ্নটা ওনার ছিল। '81 থেকে আস্তে আস্তে 83 পরে কোনো দিন উনি থেমে থাকেননি। একটার পর একটা সমস্ত ফেসিলিটি অ্যাড করে গেছেন টিল হিজ লাস্ট ডে অফ হিজ লাইফ। উনি চলে গেছেন 2010 সালে। তার মধ্যে সেই 25 বেডের হসপিটাল আস্তে আস্তে 280। আমি আর আমার ভাই ডক্টর অর্ণব গুপ্ত দুজনে আমরা চেষ্টা করছি জিনিসটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, অ্যালং উইথ দ্য টিম আমাদের যারা আছে ফ্যামিলির মতো। এখন আমাদের 311টা বেডের হসপিটাল, তাতে কী নেই, সব কিছু ফেসিলিটি আছে।
ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল সম্বন্ধে বলতে গেলে কিছু ব্যাকগ্রাউন্ড বলে রাখা দরকার যে হসপিটালটা কীভাবে হয়েছিল। আমার প্রয়াত পিতা ডক্টর সরোজ গুপ্ত, উনি খুব ভালো গল্প লিখতেন এবং অভিনয় করতেন। তো সেখানে উনি একটা গল্প লিখেছিলেন, কলেজ লাইফে অনেক গল্প লিখতেন, লিটারেরি সেক্রেটারি ছিলেন। তো তাতে লিখেছিলেন কর্কট লগ্ন বলে একটা গল্প, যেখানে উনি একটা অভিনয় করেছিলেন যেটা উনি রেগুলার দেখতেন চিত্তরঞ্জন হসপিটালে। যে একটা পেশেন্ট, উনি গ্রাম থেকে এসেছেন, উনি সেই পার্টটা করেছিলেন, একজন প্রফেসরের পার্ট, শিক্ষকের পার্ট, যিনি তার সঙ্গে ওনার ওয়াইফকে নিয়ে এসেছেন, একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসেছেন। ডাক্তারের কাছে উনি অ্যাপিল করছেন, ডাক্তারবাবু প্লিজ বাঁচান। ডাক্তারবাবু যেরকম বলে, বেড না থাকলে, বললাম তো বেড নেই, কেন বিরক্ত করছো? তখন উনি খুব ইমোশনাল হয়ে বলেছিলেন, কি বললেন ডাক্তারবাবু, বেড নেই? এত বড় শহর, এত বড় হাসপাতাল, আর আমার ছোট্ট দেহটুকু রাখার একটু জায়গা নেই ডাক্তারবাবু। ডাক্তারবাবু আমি যে বাঁচতেই চাই। তো উনি এই অভিনয়টা করেছিলেন। আমি তখন 7 বছর বয়সে উইংসের পাশ থেকে দেখেছিলাম। উনি সত্যি করে কাঁদছিলেন সেদিনকে। ডাক্তারবাবু ভর্তি করে ব্যবস্থা করে নিয়ে ডাক্তারবাবু। বললাম তো আপনাকে বেড নেই। কি বলবেন? বেড নেই? এত বড় শহর, এত বড় বড় হাসপাতাল, আমার মধ্যে ছোট্ট দিয়েটুকু রাখা একটু জায়গা নেই ডাক্তারবাবু। যারা হলে ছিল সত্যি অনেকে ইমোশনাল হয়ে গিয়েছিল। তারা 50 টাকা, 100 টাকা, 200 টাকা যে যেরকম পেরেছিলেন ওনার হাতে তুলে দিয়েছিলেন। সেখান থেকে প্রমোদ চক্রবর্তীর বিরাট অবদান আছে। উনি চলে গেলেন বম্বেতে, গিয়ে ওনাদের যে ক্রু ছিলেন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, আশা পারেখ, প্রাণ, প্রেম চোপড়া, যে পুরো ক্রু। সরোজদা আমাকে একটা রিসিট বই দেখি তো, তখন কিছুই ছিল না, জলাশয়, কিছুই নয়, একটা লো লাইং মার্শি ল্যান্ড। সেখান থেকে উনি দিলেন, হঠাৎ রাত্রিবেলা বাবা ফিরলেন, যারা হাতে অনেকগুলো চেক নিয়ে। সে চেকগুলোর মধ্যে সমস্ত ধর্মেন্দ্র হেমানের সই করা। তখনকার দিন 53,000 টাকা খুব একটা খারাপ কিছু না, অনেকগুলোই টাকা। সেগুলো গুণে সে জমা হলো, পথ চলা শুরু। এই লো লাইং মার্শি ল্যান্ডকে আস্তে আস্তে ফিল আপ করে বড় করা হলো, উঁচু করা হলো। মাঝখানে ওনার এত স্বপ্ন, আর্কিটেকচারাল সেন্সে এত ভালো, মাঝখানে বিরাট একটা জলাশয় তৈরি করলো, ট্যাঙ্ক, ওটা যে হার্ট অফ দ্য ক্যাম্পাস। সেই করে তার শুরু হলো। তারপর আস্তে আস্তে অনেকেই এগিয়েছেন, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, রামানন্দ সাগর, তারপর ঋষিকেশ মুখার্জি, প্রত্যেকেই একটু একটু করে সমস্ত চ্যারিটি প্রিমিয়ার শো হতো তখনকার দিনে। সেখান থেকে অনেক টাকা হলো। এবার প্রথম ব্লক ওপেন হলো 1976-এ, 25টা বেড নিয়ে। এই কটেজ টাইপেরই বাড়ি, সেখানে 25টা রুগী থাকতেন, নার্সরা থাকতেন, তার সঙ্গে কিচেন, ডাইনিং ব্লক, লাইব্রেরি করা হলো যারা কি দেখতে পারে। আর তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিও এসছে, আমরাও আসতাম, সবাই একসঙ্গে পেশেন্টদের সঙ্গে বসে ফ্যামিলির মতো আমরা দেখতাম। নর্থ ইস্টার্ন ডিভিশনেতে একটা বড় সেন্টার, স্বেচ্ছাসেবী সংস্থা আস্তে আস্তে বড় হয়েছে এবং এখানেতে ক্যান্সার সম্বন্ধে যত রকম চিকিৎসা, রোগ নির্ণয় ব্যবস্থা সব এখানেই আছে। আমি মনে করি না কোনো রোগীকে অনেক দূর দেশে যাওয়ার প্রয়োজন আছে। কলকাতাতেই সব রকম চিকিৎসা ব্যবস্থা আছে, ঠাকুরপুকুরতে আছেই। আশেপাশে কিছু ডাক্তার যারা ওয়েলউইশার, কিছু সেবিকাদের দিয়ে ট্রেনিং দিয়ে ক্যান্সারে বেসিক পরিষেবা যেটা দেওয়া যায় শুরু হলো। একটা অ্যাম্বুলেন্স পাওয়া গেছিলো, স্বরাজ পাল, জিৎ পাল, সবাই নাম শুনেছেন। বিজনেস ইন্ডাস্ট্রি থেকে ওনারা একটা দিয়েছিল, একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল। সেই অ্যাম্বুলেন্সে করে পেশেন্টদের চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হতো, ওটি হোক, রেডিয়েশন হোক। কিন্তু ন্যাচারালি সেখানে গিয়ে আবার লাইনে দাঁড়াতে হতো। উনি তখন রিয়েলাইজ করেছিলেন যে সত্যি যদি ক্যান্সারে ভালো পরিষেবা দিতে হয় এখানেই সব কিছু করতে হবে। তো ন্যাচারালি আরও ফান্ড রেজিং প্রয়োজন হলো এবং অনেকে এগিয়ে আসলেন, হেল্প করলেন। যখন দেখছেন একটা ভালো কাজ হচ্ছে, অনেকেই তখন এগিয়ে এসেছিলেন। এবং তার মধ্যে হেমা মালিনীর মতো মানুষ বম্বে থেকে এসে ফ্রিতে একটা ড্যান্স রিসাইটাল করেছিলেন। অনেক নাম করা সিঙ্গার, অ্যাক্টার, প্লেয়ার, ম্যাজিশিয়ান সবাই এগিয়ে এসে ওনাকে সাহায্য হাত বাড়িয়েছিলেন, যার জন্যে সে 25টা বেডের ডরমিটরি আজকে 310-11 বেডের হসপিটাল। সেখানে সব রকম পরিষেবা রয়েছে, যত আধুনিক ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, সব কিছুর ব্যবস্থা রয়েছে। এবং সেই 6 একর জায়গা এখন 12 একর জায়গা এবং বাইরে আরও 4 একরের জায়গা রয়েছে, যেখানে সব রকম পরিষেবার ব্যবস্থা রয়েছে।
কোভার্ট ইউনিট, যেটা ক্যান্সার হসপিটালে সবচেয়ে বড় দরকার, সেটা ওপেন করতে তখন এসেছিলেন, ইনোভেট করতে এলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, সেই যোগাযোগও হয়েছিল, তখন অনেক লোক এসেছিলেন। সেই প্রথম চলা হলো ক্যান্সার সেন্টার শুরু হলো অ্যান্ড ওয়েলফেয়ার হোম। আমরা যে হেল্পটা পেয়েছি, ইভেন স্কুল চিলড্রেন তারাও টাকা তুলে দিয়েছে কীভাবে জিনিসটাকে বড় করা যায়। সেই জন্য ডেডিকেটেড চাইল্ড কেয়ার সেন্টার এখানে আছে। তো চাইল্ড কেয়ার সেন্টার এখানে আছে ইউনিক, যে কোনো হসপিটাল থেকে ইউনিক এই কারণে, কেন এরকম কোনো জায়গায় ডেডিকেটেড ব্যাপারটা নেই। আমার মনে আছে যখন বাবা মাদের নিয়ে, ভাই বোনকে নিয়ে আমি প্রথম চাকরিতে নিয়ে গেছিলাম আমেরিকাতে, অনেক ঘোরাবার, প্রচুর ঘুরিয়েছিলাম। ঘুরে যখন ডিজনিল্যান্ডে গেলাম, গিয়ে দিনের শেষে অত আনন্দের পর দেখলাম ওনার চোখে জল। আমি ভেবেছিলাম আমাদের টিয়ার্স অফ জয়, উনি তো অনেকটা কেঁদে ফেলেছেন এত আনন্দে। না অঞ্জন, আই ওয়ান্ট টু ডু সামথিং ফর আওয়ার চিলড্রেন। আমি তখন ঠিক ব্যাপারটা বুঝতে পারিনি। এই বাচ্চারা যারা ব্যাক হোম রয়েছে, তারা 6 মাস 8 মাস তাদের থাকতে হয়, তাদের জন্য আমি কিছু করতে পারতাম না? এরকম একটা পরিবেশ যেখানে অ্যামিউজমেন্ট, এন্টারটেনমেন্ট সব কিছু থাকবে। তারপরে প্রথম চিলড্রেন্স লিটল হার্ট মাদার টেরেসা ওপেন করতে নেন এখানে। সেই 16টা বেড নিয়ে শুরু হলো। ওটা ওনারই ডিজাইন ছিল, সে টয় ট্রেন থাকবে, আর্টিফিশিয়াল টয় ট্রেন, হ্যাঁ, একটা কটেজ, সেখানে সে দাঁড়াবে, মারা থাকতে পারবে, সেই দিয়ে শুরু 16টা বেড। আর মাদার টেরেসা ওপেন করেছিলেন। আসার পর মাদার টেরেসা আমাকে চিঠি লিখলেন, ওখানে 2 পাতা চিঠি নিজের হাতে, যেটা আমেরিকানরাও বিশ্বাস করতে পারে না যে মাদার টেরেসা আমাদের এত কাছের লোক ছিলেন। অ্যাকচুয়ালি বাবাকেই খুব ভালোবাসতেন, আমাদের ফ্যামিলিকেও, যে তুমি ফিরে এসো, তোমাকে আমরা চাই, আমরাও এরকম বাচ্চাদের সেন্টার করতে চাই। তুমি কি মনে করো না? ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইউ শুড হেল্প আওয়ার কমিউনিটি, সার্ভ দ্য সোসাইটি? লুক অ্যাট ইউর ফাদার, হোয়াট হি হ্যাজ বিন ডুইং ফর দ্য সোসাইটি। সেটা ইন্সপিরেশন হওয়া উচিত। তখন আমি ঠিক করলাম, সত্যিই তো আমি আমার দিক থেকে অনেক ক্রিয়েটিভ কাজ করে অনেক ওপরে উঠে যাচ্ছি, কিন্তু আমাদের সমাজের জন্য কিছু করা বাকি রয়ে গেছে, যেটা আমার বাবা করে যাচ্ছেন। কারণ বাবা বিবেকানন্দের কথায় বিশ্বাস করতেন যে কিছু পৃথিবীতে যখন এসে দাগ এঁকে যাও, তিনি কন্ট্রিবিউট করে গেছেন সেলফলেসলি, কারোর জন্য নিজের দিকে না আছে, সারাটি জীবন সিম্পলভাবে কাটিয়ে গেছেন। কিন্তু আস্তে আস্তে এই যে এত বড় প্রতিষ্ঠান, 6 একর থেকে আজকে 12 একরের পুরো প্রতিষ্ঠান, উইথ অল দ্য ফেসিলিটিস। আর আমিও ফিরে এসেছি বাবাকে হেল্প করার জন্য, যখন জমিটা পাওয়া গেল বাচ্চাদের সেন্টার করার জন্যে। ওনার স্বপ্নকে ড্রিম দেওয়া খুবই শক্ত ব্যাপার, কেন এতদিন ধরে একটা স্বপ্ন দেখেছেন, কীভাবে ওনাকে সেটাকে রূপায়ণ করব, তার জন্য অনেক টাকার দরকার। কিন্তু একটা ভালো কাজে টাকার অভাব হয় না, এটাই তার একটা এক্সাম্পল। আমি জানি উনি অনেক কাজ করে গেছেন, একটা গোল সেট করতেন, প্ল্যানিং করতেন কবে ইনোভেট করবেন, তারপর ডোনার খুঁজতেন, সেই ডোনার আস্তে 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 এসেও যেত, কেন ওনার উপরে এত বিশ্বাস ছিল। সেজন্য ভালো কাজের জন্য টাকার কোনো অর্থভাব হয় না, সেটা চেষ্টা করে যেতে, হয়তো সময় লাগতে পারে, কিন্তু চেষ্টা করে যেতে হবে। সেটা উনি একটা এক্সাম্পল উনি ক্রিয়েট করে গেছেন।
আর্কিটেকচারালি ওনার সবসময় একটা ধারণা ছিল যে শুধু সায়েন্স দিয়ে মানুষকে ভালো করা যায় না, সায়েন্সের সাথে দরকার একটা পরিবেশ, একটা হিউম্যান টাচ, যাতে এখানে দেখবেন আমাদের স্টাফেদের সবাইকারই মানে পেশেন্ট ডক্টর বা পেশেন্ট সিস্টার রিলেশন ঠিক না, এটা সবাই নিজেদের পরিবার মনে করে। স্টাফেরাও 850 স্টাফ সবাই নিজেদের পরিবারের একটা অংশ মনে করে, এবং পেশেন্টরাও মনে হয় যে একটা বাড়ির কেউ এসছেন আর কি। আমি অরিন্দম পাল বলছি, আমি দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা। আমার এয়ারপোর্ট সংলগ্ন আমার বাড়ি। তো আমার কোলনে টিউমার হয়েছিল, তো সেটা আমি যখন জানতে পারি সেটা একটু ক্যান্সার টাইপের, তো তখন আমি সঙ্গে সঙ্গে যখন গেছিলাম অন্য হসপিটাল 2-3টে হসপিটালে গেছিলাম, কিন্তু সেখানে সেইভাবে আমি তৎপরভাবে আমি কোনো ব্যবস্থা পাইনি, এবং সেখানে সেই সেবাও আমি ঠিক মতো পাইনি। তো এখানে আমি প্রত্যেক ডক্টর এবং প্রত্যেক নার্সিংয়ে এবং তাদের সেবায় আমি যথেষ্ট আনন্দিত, এবং শুধু তাই নয়, আমি শুধুমাত্র স্যাটিসফাইড বলবো না, আমি হাইলি স্যাটিসফাইড। কোনো গরিব পেশেন্ট এলেও আমরা চেষ্টা করি যত কম খরচায় চিকিৎসা করা যায়। বাচ্চা কোনো পেশেন্ট রিফিউজ হয় না এখান থেকে, যদি তাদের মনে হয় পয়সা করি নেই, আমরাই সোশ্যাল ওয়ার্কারের থ্রু দিয়ে ফান্ড রেজিং করি যাতে তারা পরিষেবাটা পায়। ভালো খবর এই যে বাচ্চাদের মধ্যেও মানে ক্যান্সার হলো 90% বাচ্চা কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায় যদি সঠিক চিকিৎসা পাওয়া যায়, এবং সেটা আমাদেরই দায়িত্ব সোশ্যাল ওয়ার্কারের থ্রু দিয়ে তাদের ট্রিটমেন্টটা কমপ্লিট করার মতো ফান্ড রেজিং করা, এবং আমাদের দিক থেকে যতটা সম্ভব হেল্প করা, ডিসকাউন্ট করা, ফ্রিতে থাকা এই সুন্দর পরিবেশে। ন্যাচারালি এখন আস্তে আস্তে সবাইকার সাহায্যে আমরা হাত মিলিয়ে কাজ করি যাতে হসপিটালটা আরও গ্রো করে, যাতে আমরা সবাইকে ঠিকমতো পরিষেবা দিতে পারি। উনিশশো 81 সালে আমার ডক্টর গুপ্তর সাথে প্রথম আলাপ, আমার স্যারের সাথে প্রথম সাক্ষাৎ SSK হসপিটাল, পিজি হাসপাতাল, যেখানে উনি আমাদের পড়াতে এসেছিলেন অ্যাজ আ প্রফেসর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি ইন রেডিওথেরাপি ডিপার্টমেন্ট। উনি আমাদের ক্লাস নিতে এসেছিলেন। আমার ক্লাস নেওয়ার পর থেকে ওনার প্রতি একটা অদ্ভুত একটা অ্যাপিল হলো। ওনার একটা ম্যাগনেটিক অ্যাপিল ছিল, চোখগুলো অদ্ভুত ব্রাইট, পড়ার সময় খুব ইমোশনালি এবং প্যাশনেটলি পড়াতেন। তাই আমার একটা জোরালো একটা আকর্ষণ হয়ে গজিয়ে উঠলো আর। তারপর 1981 সালে আমার ভাগ্যচক্রে আমি ওনার হাসপাতালে থাকুক ক্যান্সার হসপিটালে গিয়ে আমি যোগদান দিই, এবং আমাকে ওনার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা যাকে বলে রেজিস্ট্রার হিসেবে জয়েন করতে বলে, এবং আমি সেই থেকে ওনার সাথে প্রায় 30 বছর ছিলাম, একসাথে কাজ করেছি। যেটা সবচেয়ে বড় কথা স্যারের সম্বন্ধে বলতে হয় সেটা হচ্ছে উনি আর মাল্টিটাস্কিং অ্যাটিটিউড, মানে উনি কোনো কাজ ছোট বড় মনে করতেন না। গৌতম যাও গিয়ে নার্সদের সাথে গিয়ে হাত মিলিয়ে ড্রেসিং করে এসো পেশেন্ট, যাও ওকে গিয়ে স্যালাইন দিয়ে এসো, জমাদারকে বলো পায়খানাটা পরিষ্কার করে নিন, যাও ওখানে যাও কনফারেন্সে যাও গিয়ে সেক্রেটারির সাথে কথা বলে এসো কবে কখন গাড়ি লাগবে। এইসব অদ্ভুত ধরনের কাজ উনি দিতেন এবং আমাকে ট্রেন করতেন যে মাল্টিটাস্ক, মানে এই নয় ডাক্তার মানে শুধু টেলিস্কোপ ঝুলিয়ে আমি রুগী দেখবো আর কোনো দিকে তাকাবো তা নয়, সব ধরনের কাজ করতে হবে। স্ট্রেচার ঠেলতে গেলে বল যাও স্ট্রেচার ছাড়ো, যাও পেশেন্টদের স্ট্রেচারে নিয়ে যাও, কোনো কাজ ছোট বড় মনে করো না, সব কাজ করতে হবে, উনি নিজে তৈরি করতে হবে। এই জিনিসটা উনি নিজেও করেই দেখাতেন, সবসময় নিজে করতেন, উনি কারোর উপর ডিপেন্ড করতেন না, এবং আমাদের উৎসাহ করতেন যে সব কাজ তুমি নিজে থেকে করবে। ডক্টর সরোজ গুপ্তকে অনেকেই চেনেন নামকরা ডাক্তার হিসেবে। উনি অনেক কিছু জীবনে করে গেছেন, তার প্রচুর সৃষ্টি হচ্ছে কিনা এই ঠাকুরপুর ক্যান্সার হসপিটাল, তার পরিচিতি সেখানে। তাছাড়াও ক্যান্সার বিজ্ঞানে চিকিৎসার জন্যে ওনার নাম সর্বপরিচিত আন্তর্জাতিক স্তরেও। কিন্তু ডক্টর সরোজ গুপ্ত আমার বাবা হিসেবে উনি একটা অদ্ভুত লোক ছিলেন। এরকম জানি না, আমার হয়তো বেস্ট ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড ছিলেন। ছোটোবেলা থেকে ওনাকে দেখছি এত বন্ধুর মতো,
সব কিছু এত সুন্দরভাবে বলতেন, তার মধ্যে একটা প্যাশন ছিল, ডেডিকেশন ছিল, আমাদের জন্য অনেক সময় দিয়েছেন। উনি বিদেশে গেলেও কিন্তু ওনাকে খুব মিস করতাম, উনি যখন ফিরে আসতেন আমাদের কথা ভাবতেন সবসময়। তো আমরাও যখন বিদেশে ছিলাম তখন ওনার কথা ভাবতাম। সত্যি কথা বলতে ন্যাচারালি আমার যখন বয়স অল্প তখন ওনাকে অন্যভাবে পেয়েছিলাম, পরে অন্যভাবে পেয়েছি। ছোটোবেলায় মনে আছে আমরা ফার্স্টে সিদাম মোদি লেনে থাকতাম। সিদাম মোদি লেন হচ্ছে দর্জিপাড়ায়, একটা যৌথ পরিবার ছিল যেখানে অনেকে একসাথে থাকতো, এটা পুরনো ভাড়া বাড়ি টাইপের। তো সেখানেই কষ্ট করে হয়তো সবাই মিলেমিশে থাকতেন, কিন্তু সেই অভাবটা কখনো আমরা বুঝতে পারিনি যে মানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে। তারপরে উনি বেহালায় একটা পৈতৃক সম্পত্তি ছিল, সেখানে বাড়ি করে 70 সালে চলে এসেছিলেন। এবং আমার স্মৃতি ন্যাচারালি সিদাম মোদি লেনে খুব কম, এখানে অনেক বেশি। বেহালা আসার পর মনে আছে উনি তখন অত ব্যস্ত ছিলেন না, হয়তো সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসতেন। আর বেহালা অঞ্চলটা যেখানে থাকতাম শখের বাজারে, চারপাশে জঙ্গল, শিয়ালের ডাক। সন্ধ্যেবেলায় মনে আছে লোডশেডিংয়ে মোমবাতি আলো জ্বালিয়ে আমরা গল্প করতাম, অনেক রকম মজার মজার গল্প হতো। এবং মনে আছে উনি একটা আমাদের বাড়ির মডেল, মানে তখন এত সময় ছিল আমাদের পিচবোর্ড কেটে আমাদের বাড়ির মডেলটাও বানিয়েছিলেন। প্রত্যেক শনি রোববার মনে আছে আমাদের সিনেমা দেখতে যাওয়া বা গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া বা কোথাও খেতে নিয়ে যাওয়া, একটা রুটিন ছিল। কিন্তু 73 সাল থেকে ন্যাচারালি যখন উনি ব্যস্ত হয়ে পড়লেন তখন ওনাকে আমরা কম পেতাম। সেখানে আমার মা, ওনার বয়স এখন 87, তো উনি অনেক আমাদের দায়িত্ব নিয়ে মানুষ করেছেন। ছোট থেকেই ভ্যালুসগুলো শিখিয়েছেন, যে মানুষকে স্নেহ করা, ভালোবাসা, সবাইকার জন্য হেল্প করা। এবং যেগুলো মানে আমাদের এখন আমি সেটা রিয়েলাইজ করি যে আঁকা ঝোঁকা, খেলাধুলো, যত রকম ব্যাপারে একটা মানুষের ইন্টারেস্ট হতে পারে সেগুলোকে এনকারেজ করা। হয়তো সেভাবে আমাদের টিচার ছিল না, কারণ বেহালা অঞ্চলে তখন সেভাবে টিচার পাওয়া মুশকিল। কিন্তু নিজে থেকে আমরা ছবি আঁকা শুরু করা, মডেল তৈরি করা, গান গাওয়া খালি গলায়, এসব করতে করতে আমরা বড় হয়েছি। ওই পাড়ায় অনেক খেলাধুলো হতো। বাবা আমাদের তখন সময় পেতাম ওই রাত্রিবেলা 10টার পর হয়তো উনি আসতেন। তখন ওই সারাদিনের নানারকম ঘটনা, অত্যন্ত টায়ার্ড হয়ে ফিরতেন, তার মধ্যেও কত পেশেন্ট সংক্রান্ত ইন্টারেস্টিং ঘটনা, মজার ঘটনা, দুঃখের ঘটনা শেয়ার করতেন। সেই গল্পগুলো এত সুন্দরভাবে বলতেন, এত সুন্দর ভিজুয়ালাইজ করতে পারতাম তখন থেকেই, যেটা সিনেমার মতো মনে হতো, নাটকের মতো, যদিও সত্য ঘটনা বলতেন। আর উনি অনেক গল্প লিখেও ছিলেন, ওনার গল্পগুলো সত্যিই এত সুন্দর। তা আমরা পড়েওছিলাম সেই গল্পগুলো। আমার মনে আছে সৌমিত্র চট্টোপাধ্যায় বছর 5-6 আগে ওনাকে নিয়েছিলাম, কি আরও 6-7 বছর আগে বাবা চলে যাওয়ার পর। উনি আমাদের খুব ঘনিষ্ঠ ছিলেন, তার বাবার খুব অনুরাগীও ছিলেন, কারণ এরাও কেন সরজদা করেছে, বাবাকে চিনতেন প্রায় 60-70 বছর ধরে, প্রথম থেকেই চিনতেন কলেজ লাইফ থেকে। তা সমস্ত গল্পটা বলতেন। বাবা এমনভাবে লোকের সঙ্গে মিশতে পারতেন যে সরোজদা হিসেবে, ডক্টর সরোজগুপ্ত নয় তখন, সরোজদা হিসেবে, যে স্পোর্টস ফিল্ডেই হোক, কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে হোক, কি রাইটার মহলে হোক, সেই জন্য প্রত্যেক জায়গা থেকে ওনাকে এত কাছের মতো করে দিতেন। আর রোগটা এমনই কারোর না কারোর পরিবারে হয়েই থাকতো তখন। এখন হয়তো অনেক হসপিটাল হয়েছে, তখন সবাই সরোজদার কাছে ছুটে আসতো, যার জন্যে ওনার পরিচিতি অনেকখানি ছিল। আর আমাদের বাড়িতেও অনেকেরই যাতায়াত ছিল, অনেক নাম করা লোকেরও, কিন্তু তাদের মানুষ বলেই আমি জানতাম, যে সেলিব্রিটি বলে আমরা কখনোই চিন্তা করতাম না। তারা বাবাকে এতটাই ভালোবাসত। বাবা যেমন পদ্মশ্রীও পেয়েছে, ম্যান অফ ক্যালকাটা পেয়েছেন, সার্ভিস অফ সেল পেয়েছেন রোটারি ক্লাব, ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব থেকে, দ্য হাইয়েস্ট অনার। রথীন্দ্র পুরস্কার পেয়েছেন বিশ্বভারতী থেকে, সেটা হাইয়েস্ট অনার রাজীব গান্ধীর কাছ থেকে। তারপর ডিএসসি পেয়েছেন। এই অনেক 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 সম্মান যেখানে গেছেন সেগুলো হয়তো আমাদের ঠিকমতো রাখাও হয়নি অনেক কিছু। তো কিন্তু ওগুলো উনি পরোয়া করতেন না। সবচেয়ে বড় কথা ইজ এ হিউম্যান বিং, ইজ এ ফাইন হিউম্যান বিং। প্রত্যেক কাছে সমান, সে যত গরিবই হোক কি যত সেলিব্রিটি হোক, ওনার কাছে মানুষ মানুষ সবাই। সেটাও আমরা দেখেছি, সেই শিক্ষায় আমরা ভাই বোনেরাও বাড়িতেও, আমার মার জন্য, মারও অনেক অবদান আছে। উনি বাবার পেছনে থেকে সাইলেন্টলি যেরকমভাবে হেল্প করে গেছেন, সেটাও মা না থাকলে হয়তো উনি এত কিছুটাই করতে পারতেন না। নিঃশব্দে উনি সব কিছু পেছনে থেকে সাপোর্ট করে গেছেন, আমাদের দেখেছেন, যার জন্য বাবা মনোযোগ দিয়ে কাজগুলো করতে পেরেছেন। তো বাবার সেই গল্পগুলো, সেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা বলছি, উনি যখন এসেছিলেন এখানে, উনি বলেছিলেন যে অঞ্জনকে বলছিলাম যে সরোজদার তো অনেক গল্প আমি জানি, সেগুলো কেন একটা বই হিসেবে বেরোয় না। তখন অনেক খুঁজে 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 মায়ের কাছে এখান থেকে ওখান থেকে করে কিছু অনেক লেখা পাওয়া গেল, কিছু নাটকও হয়েছিল, সেই নাটকগুলোর কথাও বলছি। সে ফাইনালি সেই বইটা বছর 3-4 আগে হয়। তো সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনুলিখন প্রথম মুখবন্ধটা উনি লিখে দিয়েছিলেন সুন্দরভাবে।
তার সঙ্গে গৌতম ঘোষ ছিলেন, জগন্নাথ বোস, বিমল বোস সবাই ছিলেন। নন্দনে হয়েছিল, খুব সুন্দরভাবে হয়েছিল। তখন বাবার অন্য সাইডগুলো অন্য লোকের মুখ থেকে জানতে পারলাম যে কত সুন্দর উনি স্টোরি টেলার ছিলেন, কত কাছের লোক হতে পারতেন প্রত্যেকের কাছে। কখনোই দম্ভ ব্যাপারটা ছিল না, কখনো অহং ব্যাপারটা ছিল না। আমি সেরকম আত্যন্তিকভাবে জড়িত না থাকলেও আশেপাশে ছিলাম যতদিন ধরে এটি হয়েছে। সরোজদার অনেক কাজের আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম, এবং যেখানে একটা ইচ্ছা থাকে, সত্যিকারের ইচ্ছা, সেই ইচ্ছা একটা স্বপ্নের আকার নেয় যেখানে, সেখানে সেই স্বপ্ন সত্যি হয়ে ওঠে। সরোজদা তাই করেছিলেন, এবং সেটা আমরা নিজেদের চোখে প্রত্যক্ষ করেছিলাম দীর্ঘদিন ধরে। আমরা সরোজদার জন্য কিছু করতে পারিনি, খালি আমাদের শুভ ইচ্ছাটা সরোজদার হাত ধরেই প্রকাশ পেয়েছিল তার কাজের মধ্যে দিয়ে। আজকে সরোজদার যে ব্যাপারটা ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউশন আছে, সেটা একটা মানুষের কতখানি মনের জোর আর ইচ্ছে থাকলে হতে পারে, সেটার প্রমাণ উনি দিয়ে গেছেন। আমি নিজে একজন আমি নিজে দেখেছি, সচক্ষে দেখেছি কিভাবে তার ইচ্ছে পূরণ, কি তার চেষ্টা, দিনের পর দিন তার ভাবনা চেষ্টা। আমাকে বলতো, সাবিত্রী এটা কি হবে, এটা করতেই হবে। আমি তো আর কিছু তাকে সাহায্য করতে পারিনি, কিন্তু আমি তাকে উৎসাহ দিয়েছি, বলেছি নিশ্চয়ই হবে, তোমার এত ইচ্ছে, এত তোমার চেষ্টা, ভগবান দেখো ঠিক হবে, আমি বলতাম। কিন্তু আজকে দেখুন, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে ওর নাম সোনার অক্ষরে লেখা। সরোজদার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, যেটা হচ্ছে আত্মপ্রত্যয় এবং একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া, ভয় না পাওয়া, এবং সবসময় বলতেন চেষ্টা থাকলে নিশ্চয় জয় করতে পারবে, এবং সেটা উনি করে দেখিয়েছিলেন। তিল তিল করে একটা সংগঠন তৈরি করেছিলেন কোনো সাহায্য ছাড়াই। পরবর্তীকালে এই যে সেবামূলক কাজ উনি শুরু করেছিলেন, তার জন্য অনেক মানুষজন এগিয়ে এসেছিলেন। এক আশ্চর্য ব্যাপার, যখনই নতুন কিছু করতেন আমাকে ফোন করে বলতেন, দেখো চিলড্রেন্স পার্ক করেছি, কিংবা একটা নতুন যন্ত্র এনেছি। আসলে উনি তো বুঝতে পেরেছিলেন যে এটা দুরারোগ্য রোগ সারানো যায়, বহু ক্ষেত্রে সারানো যায়, আমরা দেখেছি, কিন্তু একটা পুনর্বাসন দরকার, একটা রিহ্যাবিলিটেশন সেন্টারের মতো উনি তৈরি করতে চেয়েছিলেন ঠাকুরপুকুরকে। এবং ঠাকুরপুকুর বহু দিন ধরে আস্তে আস্তে তৈরি হয়েছে এই লোকটার পরিশ্রমে। এছাড়া উনি ছিলেন একটা আশ্চর্য মানুষ, সব সময় রসে বসে থাকতেন, জমিয়ে রাখতেন, এবং জীবনের প্রচুর অভিজ্ঞতা, সেইগুলোকে নিশ্চয়ই উনি লিপিবদ্ধ করেছেন তার কাহিনীতে। বিদ্যাভারতী স্কুলে নিউ আলিপুরে আমি পড়াতুম। তার মধ্যে বালক বালিকা দুটি, সুস্মিতা আর অর্ণব, সরোজবাবুর ছেলে মেয়ে, ছোট ছেলে এবং মেয়েটি আমার কাছে পড়তো। তা ওদের একদম ওই গুঁড়ি গুঁড়িই দেখেছি, অঞ্জনকে আমি আগে দেখিনি। তখন অভিভাবক সরোজবাবু এবং দিদির সঙ্গে আমার দেখা হতো স্কুলে, সেই সূত্রে পরিচয়। এবং তারপর ওদের যতবার দেখেছি ওরা বড় হয়েছে, কোথাও একটা, আমি তো ওদের দিদিমণি ছিলাম, ওদের বড় হওয়ার সঙ্গে আমার একটা খুব আদর আর ভালো লাগা মিশে গেছে। একবারই মাত্র আমি একজন বন্ধুর মাকে দেখতে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে গিয়েছিলাম, এবং তখন ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল, যেটা ভীষণ ভালো লেগেছিলো। আমি ভীষণ উদ্বেগ নিয়ে গিয়েছিলাম তার আত্মীয়র সঙ্গে। সরোজবাবু এত সুন্দর করে সহজ করে দিয়েছিলেন যে সেটাও একটা পাঠ নেওয়া। উনি যখনই দেখা হতো খুব হাসি খুশি। আমি নানা কাজে ওখানে যখন গেছি, ইন্দিরা গান্ধী যখন এসেছিলেন, আমার মনে আছে আমি রেডিও থেকে কাভার করতে গিয়েছিলাম, তখন ওর সঙ্গে অনেক কথা হয়েছিল। সরোজ গুপ্তদের সঙ্গে আমাদের একটা পারিবারিক সখ্যতা।
আমার বাবা মারা গেছেন ক্যান্সারে, ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। তখন প্রচুরবার ঠাকুর পুকুরে গিয়েছি, বাবা রেডিয়েশন গিয়ে নিয়ে আসতেন। এবং মানে সরোজ কাকু বহুবার আমাদের এত হেল্প করেছেন এবং এত স্নেহ পেয়েছি সেটা বলার নয়। আমার বাবা যখন ক্যান্সার পেশেন্ট নিজে হলেন, বাবার সঙ্গে আমি বহুবার গেছি, সমস্ত ওয়ার্ডগুলোতে ঘুরেছি, বাচ্চাদের ওয়ার্ড, মহিলাদের ওয়ার্ড, পুরুষদের ওয়ার্ড, এবং সেখানে দেখেছি যে কত মানুষ কষ্ট পাচ্ছেন এই একটা সাংঘাতিক মানে বিধ্বংসী একটা অসুখে। আমরা বাবাকে দেখেই ভীষণ কষ্ট পেতাম, কিন্তু ওখানে সবার সমস্ত যারা কাজ করছেন, যারা যে কোনো রকমের সার্ভিস দিচ্ছেন, তারা যে এত আন্তরিক, এত সহমর্মী, যে সেটা দেখে খুব ভালো লেগেছিল। ডক্টর সরোজ গুপ্ত সুচিকিৎসক এবং সমাজসেবক হিসেবে বিশ্বজোড়া নাম। সব ছেলেমেয়েদের কাছে বাবা মা অতি প্রিয় এবং কাছের। আমিও বাবার খুব প্রিয় পাত্রী ছিলাম এবং খুব স্নেহে এবং আদরে ছিলাম। প্রায় সময় না উনি আমাকে ভালোবেসে মা বলে ডাকতেন। উনি খুব শৌখিন ছিলেন। হাসপাতালের সঙ্গে বাড়িও খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন। রাত্রে আমরা 3 ভাই বোন মা বাবার অপেক্ষায় থাকতাম কখন আসবেন এবং আমরা একসঙ্গে খাবো। খাবার সময় উনি সারা দিনের সুখ দুঃখের গল্প, মজার গল্প আমাদের সঙ্গে শেয়ার করতেন। আমরা সেগুলো উপভোগ করতাম। উনি না ভালো গায়কও ছিলেন, খুব সুন্দর দরাজ গলায় গেয়ে আসর জমিয়ে দিতেন। আমার শখ ছিল কিন্তু পাইলট হওয়া। আমার ছোট থেকে প্লেনের ছবি আঁকা, প্লেনে মডেল তৈরি করা, এবং আমি ধরেই নিয়েছিলাম আমি পাইলট হব। তো বাবা খুব হেসে বলতেন যে পাইলট মানে তো তুমি একটা প্লেনের ড্রাইভার হবে, তুমি ডাক্তার হও, হসপিটালের দায়িত্ব নেওয়া, মানুষের সেবা করাটা তোমার একটা বড় মানে কাজ থাকবে, তুমি সেই দিকে যাও। আমি সত্যি কথা বলতে ছোটোবেলায় পড়াশোনা খুব বেশি করতাম না, কিন্তু পরে রিয়েলাইজ করলাম যে ওনার সত্যি যদি স্বপ্নটাকে শেপ দিতে হয় বা অ্যাটলিস্ট সার্থক করতে হয় যাতে উনি দুঃখ না পান, আমার মা দুঃখ না পান, আমাকে তাহলে ডাক্তারের জন্য চেষ্টা করতে হবে। নরেন্দ্রপুরে ভর্তি হয়েছিলাম। উনি আমাকে যখন রাখতে গেছেন আমার খুব অভিমান হয়েছিল, এত আমার বন্ধুবান্ধব ছেড়ে ওখানে আমাকে নরেন্দ্রপুরে রেখে দিয়ে আসছেন। আমি কদিন কথা বলিনি, সেটাও মনে আছে, এখন ভাবলে হাসি পায়। কিন্তু যাই হোক, সেটা আমি বুঝতে পারি আমার জীবনের টার্নিং পয়েন্ট, কারণ সেখানে গিয়ে অনেক বেশি পড়াশোনা করতাম, রাজ্যকে পড়তাম, পরে ডাক্তারিতে চান্স পেলাম। মনে আছে উনি আমাকে বুকে জড়িয়ে ধরেছেন যখন ডাক্তারিতে চান্স পেয়েছিলাম। তো সেই হিসেবে তারপর ডাক্তারি লাইনে এলাম। থ্রু আউট আমাকে গাইড করা যে ডাক্তারি পড়তে গেলে স্ট্রাগল আছে, কিন্তু যখন যেরকম সময় পেতেন আমাকে পড়াশোনা নিয়ে বসতেন, গাইড করতেন, এবং দেখতাম সেই সময় যে হসপিটালের জন্য কত প্রাণপণে চেষ্টা করেছেন। একটা কথা বারবার বলতেন যে পৃথিবীতে এসছে যখন মাটিতে একটা দাগ কেটে যাও, স্বামীজিরই কথা। সুতরাং সেই দাগ কাটার জন্য উনি যা চেষ্টা করেছেন, যে ন্যাচারালি একটা দাগ কাটতে গিয়ে এত বড় একটা হসপিটাল উনি গড়ে তুলেছেন, কত রকম তার স্যাক্রিফাইস। উনি অনেক সময় ফিজ নিতেন না, সেটাও মনে আছে। অনেক দূরে গিয়ে কোনো একটু যারা এস্টাবলিশ লোকজন, অ্যাফ্লুয়েন্ট লোকজন যারা মনে হয় ডোনার হতে পারে, বাড়িতে নিজে গাড়ি চালিয়ে গেছেন, পেশেন্ট দেখেছেন, কিন্তু ফিজ নেননি। যখন ফিজ অফার করেছেন বলে তুমি আমাদের প্রতিষ্ঠানে এসো, আমার আশ্রমে এসো, সেখানে টাকা ডোনেট করো। মানুষের দুঃখ, হতাশা এই সমস্ত দেখে আমি প্রথমে বলেছি বাবা এই লাইনে আমার থাকা চলবে না। পরবর্তীকালে আমি চিন্তা করলাম যে না, আমি চিকিৎসক, মানুষের জন্য কিছু করার উচিত। এবারে চ্যালেঞ্জ হিসেবে মোকাবেলা হিসেবে আমি ঠিক করলাম যে এদের জন্য আমার কিছু করতে হবে। কেউ যদি কাউকে ওনাকে বলতেন যে আপনি এত কিছু করেছেন, তখন উনি মুচকি হাসতেন, হেসে বলতেন পদভাবে আমি দেব, মূর্তিভাবে আমি, হ্রদভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এই কথাটা আমার মনে কেন গেঁথে রয়েছে। আমরা সবাই কাজ করে যাই, সবাই হয়তো মনে করি আমরা অনেক উঁচুতে উঠেছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা সব কাজ করে যাই একটা অন্য আননোন ফোর্স। উনি যে বিরাট ভগবানে বিশ্বাস করতেন তা নয়, যে আমাদের বাড়িতে বিরাট পূজা আর্চা হতো তা নয়। রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমাদের যথেষ্ট যোগাযোগ, আমাদের এখানে অনেক গুরুদেব, সেই হয়তো চার্চ, মুসলিম সবাই এখানে আসতো, যার জন্য আমাদের ধর্মের ব্যাপারে আমাদের কোনো নিরপেক্ষতাই ছিল।
আমরা প্রত্যেক ধর্মকেই রেসপেক্ট করতাম, কিন্তু কোনো পার্টিকুলার ধর্ম নিয়ে উনি কখনো ছিলেন না। মানুষকে মানুষ হিসেবে দেখতেন, মানুষই ধর্ম। সেটা যে একজন বলছে মানুষকে সেবা করো, হ্যাঁ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই কথাটা উনি বারবার বলতেন। তা তুমি ভগবানকে কোথায় খুঁজছো, যেখানে সামনেই রয়েছে তো মানুষ, তোমাকে সেবা করলেই সেটা হতে পারে। তাই এই সেবামূলক মনোভাব, দ্য ক্রিয়েটিভ সাইড, ইভেন তার গল্প নিয়েও আমিও তার মধ্যে কিছুটা আমার ইন্টারেস্ট ছিল ফিল্ম করার, যার জন্যে উনি 4টে ফিল্ম অলরেডি তো করেছিলেন, আর একটা হতে গিয়েও হলো না, সে তপন সিনহার কাছে আনফর্চুনেটলি উনিও চলে গেলেন, বাবার সেই স্ক্রিপ্টটা পাওয়া গেল না। কিছু নাটক হয়েছিল যেখানে আবার এখানে আমাদের ক্যাম্পাসে ওপেন এয়ার থিয়েটারে নাটক, সেটাও ভেরি ইন্টারেস্টিং, ওনারই কনসেপ্ট। সেখানে দেবনারায়ণ গুপ্ত লেখা ছিল নাট্যরূপ, তাপস সেন উনি লাইটিং দিয়েছিলেন, ভি বালসারা উনি মিউজিক দিয়েছিলেন, আমরা সব অভিনয় করেছেন খোলা জায়গায় ওপেন এয়ারের মতো কনসেপ্টে। তো এইসব ডিফারেন্ট ইউনিক কনসেপ্ট, ক্রিয়েটিভ কনসেপ্ট তখনকার দিনে। এখন হয়তো অনেকেই অনেক কিছু দেখছে, শিখছে টিভি থেকে, কিন্তু ওনার মধ্যে যেটা ছোটোবেলা থেকেই রয়েছে সেই জিনিসটা আমার মধ্যে আমরা দেখে বড় হয়েছি, যার জন্য এখানে যে সৃষ্টিটা হয়েছে সেখানে প্রতিটা জায়গায় দেখা যাবে তার সৃষ্টির ছোঁয়া। যদি নাই বাজলে কণ্ঠমালার বকুল যদি যায় গো ঝরে, ও গো প্রিয়, ও গো প্রিয়, জাগব বাসর শূন্য শয্যা পাতি। এখন অনেক হসপিটাল হয়তো হবে, ক্যান্সার হসপিটাল হবে, সারা পৃথিবীতে হচ্ছে, ইন্ডিয়াতেও হবে, কলকাতাতেও হবে, কিন্তু এই মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কিছু করা, সেটা ওনার কাছ থেকেই শেখা। উনি তারপরে হসপিটালে যখন আমাকে বললেন যে তুমি মানে পড়াশুনো করো, সার্জন হও, কারণ উনি রেডিওথেরাপিস্ট ছিলেন, ওনার মনে হয়েছিল যে একটা সার্জন হওয়া দরকার, কারণ একটা ওনার মনে হয়েছিল যে অন্য একটা অ্যাসপেক্ট অফ ক্যান্সার ট্রিটমেন্ট হওয়া উচিত। তো আমি বিদেশে গিয়েছিলাম, উনি অনেক কষ্ট করে আমাকে পাঠিয়েছিলেন, পড়াশুনো করে ফেরত চলে এসেছিলাম, এসে ওনাকে হেল্প করার চেষ্টা করেছি। ইতিমধ্যে ওনার ন্যাচারালি বয়স বেড়েছে, আমি ওনাকে হেল্প করতাম, চেষ্টা করতাম যাতে হসপিটালটা ভালোভাবে চলে। তখন থেকে ওনার আইডিয়াসও পেতাম, এবং বিদেশে যা দেখে এসেছি, আমার দাদাও যা দেখে এসছে, সেটা যাতে এখানে কিছুটা শেপ দেওয়া যায় লিমিটেড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, লিমিটেড রিসোর্সেস নিয়ে, সেটাই আমরা চেষ্টা করে গেছি। এবং ন্যাচারালি উনি প্রয়াত হয়েছেন 2010 সালে। আমি ডিরেক্টর কখনই হতে চাননি, উনিও চাননি যে আমি অ্যাডমিনিস্ট্রেশনে আসি, কারণ উনি চাইছিলেন যে আমি একটা ভালো সার্জন হই। তো সেই হিসেবে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে দেখা গেল যে যেহেতু লোকজন সেইভাবে ন্যাচারালি একটা রক্তের টান বলতে যা বোঝায়, গভর্নিং বডি আমাকেই সিলেক্ট করেছিলেন, যার জন্য আমাকে এই দায়িত্ব নিতে হয়েছে। কিন্তু আমি ক্যান্সার সার্জারি করতেও ভালোবাসি, পেশেন্ট দেখতেও ভালোবাসি, বাচ্চা পেশেন্টদের সাথে সময় কাটাতে ভালোবাসি। গান বাজনাও করি, যেটা উনি করতেন। পেশেন্টদের আনন্দ দেওয়ার জন্য আমার মনে হয় না কোনো হসপিটালে এত বড় অডিটোরিয়াম কোথাও আছে। টয় ট্রেন আছে যেটা উনি করে গেছেন, যেটা বলেছিলাম মাদার টেরিজার আইডিয়া নিয়ে, সুন্দর একটা ডিজনিল্যান্ড পরিবেশ ওনার স্বপ্ন, এবং আমার দাদা মিস্টার অঞ্জন গুপ্ত সেখানে ডিজাইন করে সেটাকে শেপ দিয়েছেন। তো ওনার অনেক আদর্শ আমরা ফলো করি, যেটা এখন আমাদের 850 স্টাফ, আমরা সবসময় মনে করি যে ওনারই একটা পরিবার, এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা রয়েছি। এই অডিটোরিয়ামে ঢুকলে অনেক স্মৃতির কথা মনে পড়ে যায়। মনে আছে 1984 সালে, আমি তখন ক্লাস 12-এ পড়ি, এখানে একটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স ডক্টর সরোজ গুপ্ত ডিক্লেয়ার করলেন যে আমাদের ঠাকুরপুর ক্যান্সার হসপিটালে হবে। তো এখানকার ডাক্তাররা সবাই খুব চিন্তিত, এত বড় একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে কী করে, তখন মাত্র 3 মাস বাকি। উনি বলেন যে ঠিক আছে, কোনো চিন্তা করো না, এটা আমার উপর ছেড়ে দাও। তো টাকা পয়সা নেই, উনি ডোনার জোগাড় করে, টাকা জোগাড় করে এই অডিটোরিয়ামের কাজ শুরু হলো। এখানে অনেকের অবদান রয়েছে, সৌম্য মিত্র, তাপস সেনের মতো এবং ভি বালসারা, তারা সবাই এসে পরামর্শ দিয়েছিলেন যে একটা ভালো অডিটোরিয়াম করতে গেলে কী লাগে। এবং শুধু তাই নয়, 3 মাসের মধ্যে কাজ করতে গেলে ন্যাচারালি তাদের অনেক ম্যান পাওয়ার দরকার, স্পেসের দরকার। চেয়ার করতে গেলে যে এতগুলো মানে স্পেস করে যে চেয়ার বানাতে হবে, 425 সিটের অডিটোরিয়াম। উনি বলছেন ঠিক আছে, আমি জায়গা দেবো, কারেন্ট দেবো, ম্যান পাওয়ার দেবো, এবং আমি রাত জেগে থাকবো, এখানে কাজ করাবো।
এবং সত্যি উনি রাত জেগে দিন জেগে, উনি হয়তো ফুল টাইম থাকতেন না, কিন্তু সেইভাবেই কাজ হয়েছিল। 3 মাসের মধ্যে অডিটোরিয়াম কমপ্লিট হলো। এই স্ক্রিন যেটা দেখছেন, স্ক্রিনটা হয়েছিল উনি চেয়েছিলেন নিউ এম্পায়ারে যেরকম আছে একটা ভার্টিক্যাল স্ক্রিন, একটা হরাইজেন্টাল স্ক্রিন, সেইভাবে চাঁদনি চকে খোঁজ করে একটা বয়স্ক মিস্ত্রিকে খোঁজ করে যে বানিয়েছিলেন তাকে দিয়ে স্ক্রিনটা বানানো হয়েছিল। এবং সেটা হওয়ার পর কনফারেন্স খুব সাকসেসফুল হয়েছিল। এবং প্রত্যেক বছরে যে উদ্দেশ্য নিয়ে এটা করেছিলেন, শুধু কনফারেন্স না, পেশেন্টদের আনন্দ দেওয়ার জন্য এখানে প্রায় প্রোগ্রাম হয়। আমাদের চিলড্রেন্স ডে হয়, ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে আমাদের সব ক্যান্সার সার্ভাইভারদের ডাকি আমরা। অনেক নাম করা লোক এখানে, সিঙ্গার, আর্টিস্ট, হয় গান করে গেছেন বা নাটক করে গেছেন, আমি সবাইকার নাম বলে শেষ করতে পারবো না। তো সেই জন্যে বলছি যে মানে ওনার যে চিন্তাধারাটি একদম অন্যরকম ছিল, যে শুধু একটা হসপিটাল না, পেশেন্টকে আনন্দ দেওয়ার জন্য যা যা করা দরকার সবই করেছেন। আর একটা কথা বলি, যে মায়ের অবদান কিন্তু মানে অকল্পনীয়। উনি যদি পাশে না দাঁড়াতেন এত বড় একটা হসপিটাল করা বোধহয় সম্ভবই হতো না। কারণ প্রত্যেকটা ইট গাঁথতেও যতটা ওনাকে পরিশ্রম করতে হয়েছে, মাঝে মাঝে অনেক সময় ভেঙে পড়তেন, এত বড় একটা কাজে হাত দিয়েছেন। ইনগ্রেশনের দিন এসে যাচ্ছে, অত টাকা পাওয়া যাচ্ছে না, কিন্তু উনি সর্বদা ওনাকে সাহস জুগিয়ে গেছেন। ওনার কোনো চাহিদা ছিল না, সিম্পলভাবে জীবন কাটিয়েছেন। এবং যেটা বলেছিলাম আগে, যে ছেলে মেয়েদের মানুষ করার দায়িত্বটা পুরোটাই ওনার ওপর ছিল। সুতরাং এই কন্ট্রিবিউশনটা মায়ের দিক থেকে না থাকলে এই হসপিটালটা হয়তো করাই সম্ভব হতো না। কোনো পেশেন্টের জন্য দুঃখ করতেন, গল্প করতেন, আর কোনো বাচ্চার কষ্ট সেও বলতেন, অনেক রকম গল্পই করতেন বাড়িতে এসে। খুব ভালো অভিনয় করতেন, ভালো গল্প লিখতেন, ভালো গান গাইতেন, সব রকম গুণই ছিল। এই জন্যই বোধহয় সব মানুষকে আকৃষ্ট করেছিল। সব মানুষই ডাক্তারকে খুব ভালোবাসত। অনেক জায়গায় তিনি চাকরি দিয়েছেন অনেককে, ভালোবেসে কী করে তাদের চলবে এই চিন্তাগুলো মাথায় এনে তাদের সকলকে উপকার করেছেন। এবং সবাই জেনে গেছেন যে মানুষটা সত্যি মানে ভেতর থেকে অনুভূতি ভীষণ, তাই সবাইকার জন্যই চিন্তা করতেন। হসপিটাল যেখানে, সেখানে নামটা ছিল কেওড়াপুকুর, কারণ সমস্ত আদিবাসীদের বসতি ছিল। কেওড়াপুকুর নামটাই চলছিল বসতি হতে। তখন ডাক্তারবাবু বললেন এই নাম চলতে পারে না, আমার চিঠিপত্র কত বিদেশে যাবে, স্বপ্ন দেখতেন, মানে এত বড়ই হবে যে চারিদিকে চিঠি যাবে, এই কেওড়াপুকুর নামটা কখনোই হতে পারে না। তাই জন্য কেওড়াপুকুর বাদ দিয়ে হঠাৎ করে ঠাকুর জায়গাটা দূরে ছিল, কিন্তু এই জায়গাটা ঠাকুরপুকুর, বন জঙ্গল তো তখনকার দিনে মেনে নিয়েছিল। রবি, তোমাকে কথা নিশ্চয়ই বলেছিলাম যে যাদের মৃত্যুপথ যাত্রী তাদের যাতে মুখে যাতে হাসি ফোটানো যায়, খুব ভালো, সেটা খুবই ভালো। তবে একটা কথা আমি বলি, তুমি যেটা খানিকটা পেসিমিস্টিক বললে, আমি কিন্তু এখনো বিশ্বাস করি যাদের মুখে তুমি হাসি ফুটিয়েছিলে সুন্দর একটা ভৌতিক অভিনয় করে, তুমি এবং মহাদেব দত্ত, না ভোলা দত্ত, এই নামটা ভুলে যাই, দুজনে মিলে সেখানে একটা অভিনয় করেছিলে, বা ভৌতিক অভিনয় করা যায়, বলা যায় নকশা, সেখানে মোষ রুগী স্ট্রেচার করে গিয়েছিল বা হুইল চেয়ারে করে গিয়েছিল, গিয়ে এদের কথা শুনে আর তারা এত হেসে লুটোপুটি খেলো যে বলার কথা না। রবিদাদেরও আমরা ড্রাগ হিসেবে ধরে নিতে পারি। আমি মনে করি ও আমার থেকে বড় চিকিৎসক। ঠিক কথা। আনন্দটা কিন্তু আমাদেরও খুব বেশি হলো সেদিনকে, খুব আনন্দ হলো। না, আনন্দ তো উভয়ের মধ্যে, সাধারণ মানুষ হাসলে তো আনন্দ হয়, ওরা যে হাসছে, আনন্দ পাচ্ছে, হুইল চেয়ারে করে বসে আছে অথচ হাসছে, এটার বিশেষ একটা ফিলিং, সেটা ঠিক বোঝাতে পারবো না। সেজন্য যেটা একটা কথা প্রতিমান, সেটা আমাদের স্বীকার করতে হবে যে মানুষ হিসেবে আমাদের পরিচিতি থাকলে সমাজ যেটা বলতে আমরা বুঝি, মানুষ মানুষকে না দেখলে শুধু আমার নিজের গণ্ডির মধ্যে নিজেকে যে আবদ্ধ রাখে, আমি চিকিৎসক, আমি রোগী চিকিৎসা করে দেবো, এই আবদ্ধ গণ্ডির মধ্যে না থেকে একটু বেলাইনে ঘুরে যদি মানুষের জন্য কিছু করা যায় বা নিজের মনের জন্য যে কিছু করা যায়, আমি সেটি
আমি পছন্দ করি। যেমন ও তো অভিনয় করে, নাটকে করে, ফিল্মে করতে, রবি ঘোষের নাম কে না জানে। আজকে এই 30 দশকে ওর মতো সামনেই বলছি, এই স্থান পূরণ করার কেউ নেই। ও বেঁচে থাকো বহুকাল, 80-90 বছর পর্যন্ত, কিন্তু করেও যাক এবং মানুষকে হাসি বিদায় করে। সত্যি কথা বলি, বড় চিকিৎসকের জন্য বলছি, ওয়ার্ল্ডে কথাই বলছি যে এরা হাসুক, হাসটা আর করোনারি অ্যাটাক ফ্যাটাক হবে না। তো রবি তো আমি বলে আমার থেকে বড় চিকিৎসক, করোনারি ডাইরেক্টর, হ্যাঁ করোনারি ডাইরেক্টরের কাজ। ওরকম বাবা না থাকলে হয়তো আমরা আমেরিকাতে থেকে যেতাম, আমার ভাই হয়তো ইংল্যান্ডে থেকে যেত, হয়তো অন্যভাবে হয়তো হসপিটালে চলতো। কিন্তু আমাদের একটা কর্তব্যবোধ, উনি কখনোই আমাদের ফোর্স করেনি ফিরে আসার জন্যে বাবা হিসেবে। কিন্তু আমরা ফিরে এসেছি, মনে করেছি যে কিছু করার আছে, ওনার পাশে দাঁড়াবার আছে, সেই জন্যই ফিরে এসেছি। আজকে উনি নেই বটে, কিন্তু আমরা সেই কাজটা করে চলেছি ওনারই অনুপ্রেরণায়, ওনার অনুপস্থিতিতে। কিন্তু ওনার উপস্থিতি সবসময় ফিল করি, সকালে ঘুম থেকে ওঠা থেকে আরম্ভ করে রাত্রিবেলায় শুতে যাওয়া অবধি সবসময় মানে উনি আমার পাশে আছেন। ভেঙে পড়লেও দেখি উনি পাশে দাঁড়িয়ে আছে। তো সেই চলার পথের জন্য আমি, বাবা আছেন, বাবা চলে গেছেন, কিন্তু বাবা রয়েছেন। ডক্টর সরোজ গুপ্ত হয়তো অনেক জায়গায় অনেক রকমভাবে থাকতে পারে, কিন্তু আমার কাছে উনি অনবদ্য আমার বাবা হিসেবে। সরোজ গুপ্ত হয়তো নেই, কিন্তু ওনার এক্সটেন্ডেড ফ্যামিলি এখানে রয়েছে। তখন 650 স্টাফ ছিল, সেই পরিবার বেড়ে এখন 850 স্টাফ, যেখানে আমরা সবাই মিলেমিশে আনন্দ করে থাকি। আমরা প্রত্যেক বছরে ডক্টর সরোজ গুপ্ত জন্মদিনে, যেটাকে আমরা এখন ফাউন্ডার্স ডে বলি, 5 ডিসেম্বর, সেখানে আমরা সবাই মিলে নাটক করি। ডাক্তার, সিস্টার, ওয়ার্ড বয়, ক্লাস 4 স্টাফ সবাই মিলেমিশে একটা পরিবারের মতো থাকি, ওনাকে ট্রিবিউট জানাই। এবং ন্যাচারালি আমাদের একটা সুন্দর পরিবেশ রয়েছে। আমরা চাই এই পরিবেশ সুন্দর থাকুক, আমরা পরিবার হিসেবে আরও বড় হই, হসপিটালটা আরও গ্রো করুক। ব্যস্ততার মধ্যেও উনি কোনোদিন পরিবারকে অবহেলা করেন না। সব সময় যখনই দরকার পড়েছে উনি আমাদেরকে মতামত দিয়েছেন এবং সাহায্য করেছেন। ওনার সাফল্যের পেছনে একটা কথা না বললেই নয়, মায়ের অবদান অনেক। মা বাবা একে অপরের পরিপূরক হয়ে সোনার সংসার সাজিয়েছেন। 5 নাতি নাতনিও ওনার খুব প্রিয়, ওনার খুব প্রাণের। আর উনি হয়তো এখন নেই, কিন্তু ওনার উপস্থিতি উপলব্ধি করি প্রতি মুহূর্তে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যখন কনফারেন্স হতো আমাদের সকলকে নিয়ে যেতেন, বেড়ানো হবে বলে। সকলকে কথা ভেবেই, সংসারের কথা, বাইরের লোকের কথা, পেশেন্টদের কথা, সকলকার কথাই খুব মনে রাখতেন। হাসপাতালের কোনায় কোনায় সর্বত্র আমরা তাকে বলতে পারব না, কারণ এই প্রতিষ্ঠান উনি গড়ে চলছেন তার বৃদ্ধ শক্তি দিয়ে। ভাবে 75 বছরটা কেটে গেল সেটা ভাবতেই পারছি না।
তবে তোমাদের শুভেচ্ছা আজকে যেভাবে তোমরা বহন করে নিয়ে এসছো, ফুল এবং আর একটা পানীয় আমাদের সাথে, সেটা আমার সারা জীবন মনে থাকবে আর কি। এই দিনটা খুব স্মরণীয় থাকবে, যেহেতু তোমরা শুভেচ্ছা সব কিছু নিয়ে এসছো। এবং আমরাও চাই যে আমার যেটা কাজ, সে কাজটা তোমরা এগিয়ে নিয়ে যাও, মানুষের জন্য কিছু করো, আর্থের জন্য কিছু করো, এইটি আমার শুভকামনা তোমাদের।